নতুন রাজনৈতিক দল গঠনে কোনো পৃষ্ঠপোষকতা নেই সরকারের। কোনো উপদেষ্টা যুক্ত হলে সরে দাঁড়াবেন জানালেন রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেওয়া ৩ জন প্রতিনিধি আমাদের এখানে আছেন। নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আরেকটি 111-এর ইঙ্গিত মনে করেন উপদেষ্টা নাহিদ। সুইজারল্যান্ডের দাভোসে আজও প্রধান উপদেষ্টার বেশ কটি সাইডলাইন বৈঠক। কয়েকটি ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ হতে পারে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাব। মুক্তি পেলেন পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। সিক্ত হলেন স্বজনের ভালোবাসায়, অমূল্য সময় নষ্ট হওয়ায় ক্ষোভ। বিনা অপরাধে জেল কাটছি 16টা বছর। যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল কাটিয়েছে তার জন্য সঠিক শাস্তি। চুলাইয়ের শহীদ ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার ডাক্তার সহ 5 জন জামিনে মুক্ত। বিতর্ক এড়াতে প্রসিকিউটর জোহার অপসারণ চায় ইনকিলাব মঞ্চ। কুড়িগ্রামের সিজি জামান পাইলট স্কুলের গুদাম থেকে বিনামূল্যের বই ঢাকায় আনার চেষ্টা। ট্রাক ভর্তি পাঠ্যপুস্তক জব্দ হলো শেরপুরে, আটক 1। অনুপ্রবেশ ঠেকাতে রণসাজে সীমান্তে সেনা মোতায়েন ট্রাম্প প্রশাসনের। বিভিন্ন স্থানে ধরপাকড়ের শিকার অবৈধ অভিবাসীরা। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের এই মুখপাত্র দাবি করেন, নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ডক্টর ইউনূসের সরকার। জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। আর এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানে কোনো নড়চড় হয়নি। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সামনের সারির অনেকে মিলেই গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। নেতৃত্বে পরিবর্তন এসেছে আন্দোলনের প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। তারা একসাথে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ঘোষণা দিয়েই। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই অবস্থায় ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন বলে অভিযোগ বিএনপির। আর এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন দলটির শীর্ষ নেতৃত্বের। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেওয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছেন। এবং এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন, এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে
দেবেন, সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এরই মধ্যে বিএনপি আগামী জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আগের অবস্থানে আছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষিত সময়েই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানটা যেটা ছিল সেটাই, এটা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখনো পর্যন্ত এটাই আমাদের টার্গেট। একটা রাজনৈতিক দল সকল সময় তার কর্মী, তার যে আলটিমেট অবজেক্টিভ সেটা বিবেচনায় রেখে নির্বাচনের জন্য জোর দেবে, তাড়া দেবে, এটা তো অস্বাভাবিক না। এটা থাকবেই, কিন্তু সেখানেও আমরা নিশ্চয়ই একসাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসবো। পরিবেশ উপদেষ্টা জানান, সংস্কার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়েই এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি কোনো সাংবাদিক আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আশা করেছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কাও জানান মির্জা ফখরুল। ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা। বক্তারা জানান, পাঠ্যপুস্তকে কিংবা অন্য কোনো আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক, শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন। আমাদের জাতীয় ইতিহাসে ৬০-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব ৬৯ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারা হবে। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। সভায় অন্যান্য নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ভাঙন না ধরে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম।
বিকেলে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি বলেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। তথ্য উপদেষ্টা বলেন, ছাত্র জনতা কোনোভাবে এটি মেনে নেবে না। তিনি মনে করেন এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। উপদেষ্টার এই পোস্টটি বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির নেতারাও নিজ নিজ প্রোফাইল এবং ভেরিফাইড পেজে শেয়ার দিয়েছেন। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তাঁরাও সোচ্চার। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। এদিকে নাহিদ ইসলামের এই স্ট্যাটাসের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সরকারে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা রাজনৈতিক দল করলে ওই সরকার নিরপেক্ষ থাকতে পারে না। বিএনপি মহাসচিবের মতো অভিজ্ঞ রাজনীতিক যখন কোনো কথা বলেন তখন অবশ্যই এর যৌক্তিক কারণ আছে, তা না মানার কোনো সুযোগ নেই। যারা সরকারে আছে তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তো নিরপেক্ষ তারা হইল। উনি তো ঠিক কথাই বলছে। এখন বিএনপি কি চায়, উনি যে মন্তব্যটা করতেছে এটার উপরে তো আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে যদি কেউ মন্তব্য করে তার সেই মন্তব্যটা যদি না থাকে তাহলে ওইসব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করি না। এদিকে আসছে ফেব্রুয়ারির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগ করার সময় কথা বলেন আখতার। তিনি আরও বলেন, 24শে জুলাই পরবর্তী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে সংবিধান সংশোধন হবে। দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছে মন্তব্য করে আখতার বলেন, যারা ফ্যাসিবাদীদের নির্বাচনে আনার পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধেও জনগণ সর্বশক্তি নিয়োগ করবে। এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 1000 দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই সে রাজনৈতিক দলের আমরা দেখা পাবো। বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির চর্চার জায়গা থেকে এই দলের আবির্ভাব হবে। জীবন থেকে 16 বছর নাই হয়ে গেল। একজন দুজন নয়, সেটা কয়েকশো মানুষের। তারা সাবেক বিডিআর সদস্য। হত্যা মামলায় নির্দোষ প্রমাণ হবার পরও জীবনের 16 বছর কেটেছে কারাগারে। আর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন এমন 178 জন। কাশিমপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তাদের মুক্তি দেয়া হয়। স্বজনদের কাছে পেয়ে আবেগ ঘন পরিবেশ তৈরি হয় জেল ফটকে। 52 বছর বয়স্ক সুরুজ মিয়া গ্রামে ছোট্ট মুদি দোকান দিয়ে যিনি 16 বছর আইনি লড়াই করেছেন ছেলের জন্য। ছেলে বিল্লাল মাত্র 1 বছর চাকরি করেই কারাগারে ঢুকেছে। এতদিন পর মুক্তি পাওয়া ছেলের জন্য কারা ফটকে সুরুজ মিয়ার অপেক্ষা। ঠাকুরগাঁ থেকে প্যারেডে আসছিল সেই ঢাকা, তার সাথে এই গন্ডগোল জড়াই গেছে। তারপরে আজ 16 বছর পর্যন্ত ভোগান্তি। সুরুজ মিয়ার সাথে কথা বলার ঘণ্টাখানেক পরের চিত্র। ছেলে বিল্লালকে কাছে পেয়ে পিতা যেন হয়ে গেছেন ছোট্ট শিশু। ছেলে পায়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না, ছেলে হারাই গেছিল। সুরুজ ও বিল্লালের মতো আনন্দ আজ 178 পরিবারে। দীর্ঘ কারাজীবনের অবসান হতে চলেছে। কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান মুক্তি পাবেন। তাই স্বজনদের অধীর অপেক্ষা। বেলা 12টার পর একে একে বেরিয়ে আসেন মুক্তি পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। জীবন তো শেষ, এখন তো ভালো লাগে ইনশাআল্লাহ। ভাষা প্রকাশ করার মতো না পাওয়া জিনিস ফিরে পেয়েছি ভাই। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। 19 জানুয়ারি রোববার বিস্ফোরক মামলায় জামিন আদেশের পর বৃহস্পতিবার সকালে আদেশটি পৌঁছায় কারাগারে। এরপর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান 43 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 135 জন। বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধী ও পেছনের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবিও করেন তারা। প্রকৃত অপরাধী তারা সাজা পাক, এতে আমাদের কোনো দ্বিমত নাই।
কিন্তু যেই নির্দোষ মানুষগুলো আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি, এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। যাতে হারানো সম্মানটা ফিরে পাই, তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশ হতে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2009 সালে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। সেই মামলায় 152 জনকে ফাঁসি সহ 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস দেওয়া হয় 278 জনকে। খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাভোগ করছিলেন তারা। এই মামলায় জামিনে মুক্ত হলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত 178 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন অটোরিকশা চালক ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার চিকিৎসক ডাক্তার সাদি সহ 5 জন। বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। অন্যদিকে এমন ভুয়া মামলায় নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। বলা হয়, পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কিত করার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে অটোরিকশা চালক ইসমাইলের রক্তাক্ত দেহ। একজন পুলিশ সদস্য সেদিকেই তাকিয়ে রয়েছেন। জুলাই বিপ্লবে গুলিতে নিহত ইসমাইলের এই ছবিটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় এটি ছিল রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল। ছবিটি ছড়িয়ে পড়ার পর চিকিৎসায় অবহেলার অভিযোগে 18 জানুয়ারি হাসপাতালটির চিকিৎসক ডাক্তার সাদি বিন শামস সহ 5 জনকে থানায় নিয়ে গ্রেফতার দেখায় হাতিরঝিল থানা পুলিশ। প্রথমে তাদেরকে জামিন দেননি আদালত, পাঠানো হয় কারাগারে। পরে ইসমাইল হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সেই প্রতিবেদনে দেখা যায় ইসমাইলকে টেনে হাসপাতালের ভেতরে নেয়ার চেষ্টা করছেন চিকিৎসক সহ কয়েকজন। তবে সে সময় তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আদালতে এই প্রতিবেদন দেখানোর পর ডাক্তার সাদি সহ গ্রেফতারকৃত 5 জনের জামিন মঞ্জুর করেন আদালত। পরদিন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত গ্রেফতারের প্রতিবাদ ও অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে অপসারণের দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। দাবি করা হয়, পরিকল্পিতভাবে এই ধরনের ভুয়া মামলা দিয়ে জুলাই গণহত্যার মামলাগুলোর গুরুত্ব নষ্টের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। তার খুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে। আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে 5-6 জন ড্র্যাগ করছে। সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন। উনি সেদিন মানে স্বপ্রণোদিত হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে। মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা। অবিলম্বে এমন দোষরদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কমুক্ত করার দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাইডলাইনে তিনি সাক্ষাৎ করেছেন কয়েকজনের সাথে। এদিকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠকগুলোই কিছু ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। বলেন, বাংলাদেশ হতে পারে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাব। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের পাশাপাশি বৃহস্পতিবার জিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলাইমের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সাথেও হয়েছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ড্যানিশ শিপিং ও লজিস্টিক্স কোম্পানি এপি মোলারের চেয়ারম্যান রবার্ট মায়ার্স্ক উগলার সাথেও সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। এসব বৈঠকের আলোচ্য বিষয় সহ প্রধান উপদেষ্টার সফরের সার্বিক আপডেট জানান তার প্রেস সচিব। বলেন, ডাভোসে এবার অংশ নিয়েছেন বিভিন্ন বেসরকারি খাতের এমডি, সিইওরা। তাদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের আলোচনা হবে। হতে পারে কিছু ব্যবসায়িক চুক্তিও। লক্ষ্য বাংলাদেশকে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাবে পরিণত করা। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন
তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার মানে এক্সপোর্ট হাব। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামারের সাথেও সাক্ষাৎ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের। তানভীর মৌসুম, যমুনা নিউজ। কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ প্রায় ৯,০০০ বই জব্দ করা হয়েছে শেরপুরে। খোলা বাজারে বিক্রির জন্য এসব বই পিকআপে আনা হচ্ছিল ঢাকায়। এই ঘটনায় শেরপুর থেকে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বই রাখার ওই গোডাউনের নাইট গার্ডকে। জানুয়ারি মাসের শেষ ভাগ, অথচ এখনো সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি সব বই। ফলে নতুন বছরে পুরোদমে পড়ালেখা শুরু করতে পারেনি স্কুল পড়ুয়ারা। শিক্ষার্থীরা যখন বিনামূল্যের বই পাচ্ছে না, তখন শেরপুরে ধরা পড়েছে পিকআপ ভর্তি প্রায় ৯,০০০ বই। কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে এসব বই খোলা বাজারে বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল। শেরপুর সদরের ধাতিয়াপাড়া এলাকায় বইসহ পিকআপটি জব্দ করে পুলিশ। এই মালের কোনো ডকুমেন্ট পাইছি না, ডকুমেন্ট না পাইছি আমি জানাইছি যে ভাই এগুলা মালের কোনো ডকুমেন্ট নাই, কোনো চালান মালান নাই, এটা কি করবো? মাহাজন আমার বলছে যে গাড়ি তাহলে তুমি বাস স্ট্যান্ডে নাও। পরে আমি গাড়ি আমার বাড়ির সামনে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে পরে পোলা মানে আর কি আটকেছিল। আকরাম ভাই পরশুদিন রাত্রে 12,000 টাকা ভাড়া রৌমারী উদ্দেশ্য থেকে নিয়ে যাবে আর কি, কাগজের টিপ বইলা গাড়িটা নিয়ে যাইছে, আমি গাড়ির মাহাজন। পুলিশ সুপার জানান, এ ঘটনায় শেরপুর থেকে মাইনুল নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি রৌমারীতে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় তুলে আনি। রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, গোডাউন থেকে বই চুরি হয়েছে বলে শুনেছেন তিনি। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা কামরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওটা হলো আমাদের স্কুলের ওই যে পশ্চিম দিকে একটা ভবনে মাধ্যমিক স্যারের বইগুলো রাখছে, ওইখানে হলো সমস্ত দায়িত্ব হলো শিক্ষা অফিসের। কিছু বই পাচার হয়েছে সেটা আমিও শুনেছি আর কি। গোডাউনে চেক করে বই প্রাপ্তি এবং বিতরণের মধ্যে এবং আমাদের স্টকের মধ্যে যদি গরমিল থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। বিনামূল্যের বই খোলা বাজারে বিক্রির জন্য পাচারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বছরের শুরুতেই আমরা বই পাওয়ার কথা বাচ্চাদের জন্য, তো এক মাস চলে যাইতেছে, আমরা বাচ্চারা 2-3টা বই পাইছে। এই ক্রান্তিকালেও এই যারা এই মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্তরের বইগুলো পাচার করতেছে তারা অমানুষ। জব্দকৃত বইগুলো ৮ম থেকে ১০ম শ্রেণীর। এসব বই নেওয়া হয়েছে সদর থানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয়, মজুতদার চক্রের 2 সদস্য আটক এবং 2টা পুস্তক জব্দ করেছে ডিবি পুলিশ। বুধবার সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন শোডাউনে অভিযান পরিচালিত হয়। এ সময় বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এসব বই মজুদের কথা জানতে পারে। আর এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সরাসরি অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। অভিযানে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 সরকারি পাঠ্য বই জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় সিরাজুল এবং দেলোয়ার নামের দুজনকে। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত ছিল এখতিয়ার বহির্ভূত, আর এজন্য দুদক নতুন করে রিজার্ভ চুরির অনুসন্ধান করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অন্যদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানের এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্বৃত্তরা সুইপ পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করে রিজার্ভ। তবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত 9 বছরও শেষ করতে পারেনি সিআইডি। এ অবস্থায় মামলাটির তদন্তের দায়িত্ব চেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল।
এদিকে সদ্য বরখাস্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য আছে তাদের বিরুদ্ধে। নিজ নামে 22 কোটি 27 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রী জোসা জোসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে অবৈধভাবে 4 একর খাসজমি দখলের অভিযোগে মামলা করেছে দুদক। আর বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে সংস্থাটি মামলা করেছে 15 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান তাদের কাছে US ডলার, ইউরো এবং নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকা ছিল। মঙ্গলবার রাত 9:30টা রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে কিছু দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত। রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে 2 ভাই কাদের ও হামজাকে। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ US ডলার, ইউরো সহ নগদ প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে কাদের শিকদার। আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, ডিসিসি মার্কেট পার হওয়ার সঙ্গে কিছু লোক পার হচ্ছে, আমরা বাইকে করছি, পরিবারের সদস্যদের অভিযোগ পূর্বশত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায়। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে, দুইজনই লুটে পড়ে, বিভিন্ন জায়গায় জখম আঘাত। ও ইয়াসিন বড় ডাকাত, আগে একবার আমার ছেলে বাড়ি ফেলতে গেছিল, তা গোপালগঞ্জে লেগে গেছিল, আত্মীয়ারই নাই। এবারটা কুবাইছে 20-30 জন মানুষ টাকা কেটে দিয়েছে। অবস্থা বাড়ির অসুবিধে, কুবাই নিয়ে মাথায় কুবাইছে, অসুবিধা আর কি, বাঁচবে কি না বাঁচবে তার কোনো সন্দেহ নেই। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে। গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে, আর অজ্ঞাতনামা 10-12 জন আসামির নামে মামলা হয়েছে। তো বাদী কিছু তথ্য দিয়েছে যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে। আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুঠিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে। মামলার বাদী দুলাল জানান হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি, তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পরে আমরা বাইক থেকে পড়ে গেছি, আমাকে 4-5 জন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মারধর করছে। ইট ছিল, মাথায় হেলমেট ছিল, এই জন্য মাথা আমার আঘাত লাগেনি অতটা, কিন্তু ওদের গুরুতর অবস্থা। তবে ব্যস্ততম সড়কে এমন ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে 26 জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব 2। রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলানগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানায় দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই করত তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এসব মামলায় তারা কারাগারেও ছিল বলে জানায় র্যাব। আটক 26 ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।
কৃষি প্রক্রিয়াকরণ খাতে বর্ধিত ভ্যাট হার ভোক্তাদের মধ্যে তৈরি করবে অস্বস্তি। বেড়ে যাবে বিস্কুট, কেক, আচার, টমেটো, চাটনি, জুস, ফ্লেভার ড্রিঙ্ক সহ নানান পণ্যের দাম। 5 টাকা প্যাকেটের বিস্কিটের দাম করতে হবে 7 টাকা, আর 20 টাকার জুসের দাম হবে 25 টাকা। ক্রয় ক্ষমতা কমে গেলে ব্যাহত হবে উৎপাদন। বিকেলে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগের কথা তুলে ধরেছে বাংলাদেশ এগ্রো প্রসেসিং অ্যাসোসিয়েশন বা পা নেতৃবৃন্দ। বলা হয়, বছরের মাঝপথে এসে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা। সংকটকালীন এই সময়ে উৎপাদন ব্যয় বেড়ে গেলে ক্রেতাদের উপর চাপ তৈরি হবে, কমে যাবে বিক্রি, অন্যদিকে কর্মসংস্থান হারানোর শঙ্কাও রয়েছে। প্রক্রিয়াজাত খাবারে ভোক্তা পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%, ব্যবসায়ী পর্যায়ে বাড়িয়ে করা হয়েছে 7.5%। আর সিদ্ধান্ত পরিবর্তনে বৈঠকে আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। 25 টাকার একটা জুসের উপরে বর্তমানে 7.5 টাকা করে সরকারকে দেওয়ার দাবি ছিল সরকারের কাছ থেকে। সো আমরা বিনয়ের সাথে মাপ চেয়েছি সরকারকে, বলছি যে বাংলাদেশের ভোক্তার কাছে 20 টাকার জুসের উপরে 60 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই এবং 25 টাকার জুসের উপরে 8 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় 10ই ফেব্রুয়ারি দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজের আদালত শুনানি শেষে রায়ের এই তারিখ ঠিক করেন। এদিন আদালতে মাহমুদুর রহমানের পক্ষে তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই মামলায় যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় হয়েছে তা প্রসিকিউশন দেখাতে পারেনি। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারক মাহমুদুর রহমানের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। কোন চাপে পড়ে বিচারক এই রায় দিয়েছেন তার উত্তর দিতে হবে। আর সাক্ষ্যের দিন বিচারক মামলার সাক্ষী জয়কে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এতেই বোঝা যায় এটা পক্ষপাতিত্বমূলক মামলা। টিউলিপকে জড়িয়ে আমার বিরুদ্ধে 36টা মামলা আছে সারা দেশে। কাজেই আমি ধরে নিচ্ছি যে এই যে লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। একজন জজ যিনি রায় দিয়েছেন তিনি তো সাক্ষ্য প্রমাণের আলোকে রায়টা দিবেন। ওনার সামনে যদি সাক্ষ্য প্রমাণই না থাকে তাহলে কিসের ভিত্তিতে উনি মিস্টার মাহমুদুর রহমান সাহেবকে উনি বললেন যে হি ওয়াজ ইনভলভড উইথ দ্য অ্যালিজড অফেন্স। এই জন্য আমরা বলেছি এই মামলাটা পিওরলি হচ্ছে কেস অফ নো এভিডেন্স। গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বৈঠক হয়েছে। সকালে রাজধানী সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশন, জাপান, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এবং জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ সহ কমিশনের অন্যান্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এর আগে বুধবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সাথেও বৈঠক হয় কমিশনের। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 2টি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানী শাহবাগ থানায় মামলা করেন তিনি। সার্জিস এজাহারে উল্লেখ করেন, বুধবার ফেসবুকে লগ ইন করে তিনি দেখতে পান ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা এবং ক্রিমিনালস ডিইউ নামে 2টি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য এবং মানহানিকর অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে 1,500 সেনা সদস্য। সাথে থাকছে সামরিক বিমান এবং হেলিকপ্টার। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছে সেনারা। এরই মধ্যে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসীকে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় যুদ্ধ সাজে মার্কিন বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরাও। এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে 1,500 সেনা সদস্য, সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে 10,000 সেনা সদস্যকে। স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে। এখন অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে। এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড়। মেক্সিকো ফেরতও পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে। এরই মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন অনেক অবৈধ অভিবাসীও রয়েছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের।
যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের। তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই দেশটিতে বসবাসরত 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত নিতে শুরু করেছে ভারত। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের এই কড়াকড়িতে ছড়িয়েছে আতঙ্ক। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিশ্চিত করেছে এই তথ্য। গেল বছর নভেম্বরে 18,000 ভারতীয়কে অবৈধ হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE। অভিষেকের দিনই অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ক্রিমিনাল এলিয়েন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন বের করে দেয়। একই দিন নিউ ইয়র্কে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন 4 বাংলাদেশিও। সীমান্তের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যেও শুরু হয়েছে ধরপাকড়। এর সাথে শেষ করছি আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।